পরিস্থিতি এখন এমনই নাজুক যে আগামীকাল ওসমান হাদির জানাজাকে ঘিরেও শঙ্কা রয়েছে নানা রকম। কি হতে পারে? প্রচুর মানুষ জড়ো হবে ঢাকায়, তারপর আবারও কি গোলযোগের সূত্রপাত হবে? 1971 সালের পর এই প্রথম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে একটা ঘটনা ঘটছে, বিরল ঘটনা। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে আছে জামাত ইসলামী এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি এবং আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ নজরুল দায় দরদ ছেড়ে তারা এখন দায়দানাতে চলে গিয়েছে। কারণ বিএনপি, আসিফ নজরুল কিন্তু বিএনপি প্রেসক্রাইব উপদেষ্টা। এখন কথা হলো, আসিফ নজরুল বিএনপিকে ব্যবহার করে নাকি বিএনপি আসিফ নজরুলকে ব্যবহার করে? বিএনপির কি সেই ক্যাপাসিটি আছে যে আসিফ নজরুলকে ব্যবহার করবে, নাকি আসিফ নজরুলই বিএনপিকে ব্যবহার করছে? আপনি কোনটা বিশ্বাস করেন? আপনি যাই বিশ্বাস করেন না কেন, বাস্তবতা হলো বিএনপি আসিফ নজরুলকে ব্যবহার করছে। তোরা কি ভেবেছিস হাদি শেষ? নো, একটা হাদিকে গুলি করছস, 1 লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। তোরা মনে করছিস ওসমান হাদি শেষ হয়ে গেছে? নো, ওসমান হাদি শেষ হয় নাই, ঘরে ঘরে লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। আমরা সবাই হাদি হব, চুগে চুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব। আপনি একজন আইনমন্ত্রী, আইন নিয়ে সমালোচনা করতেন সারা জীবন, আইনের টিচার হইয়া আপনি কেন জানবেন না? ভাই, এরকমও শোনা গেছে, এই যে চিফ প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম একটা কথা বলতেছিল, একটা বেঞ্চ থেকে, হাইকোর্টের একটা বেঞ্চ থেকে 4 ঘন্টায় 800 আসামি খালাস হয়ে গেছে, 800 আসামিকে জামিন দেওয়া হয়েছে। চিন্তা করছেন 4 ঘন্টায় মানে কি হারে বিজনেস চলতেছে, ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে, একদম লমলামা ব্যবসা বাণিজ্য গত 15-16 মাসে কইরা গেল ভাই, কালো কোট কইরা। ওনারা দেখেন, ওনাদের বিবেকও লাগলো না যে একজন খুনি আসামিকে কেন আমি ছেড়ে দিচ্ছি দেশের এই অবস্থায়। আচ্ছা, ছেড়ে দিতে পারে, ওর সাথে কন্ট্যাক্ট কইরা হাদিকে মারার প্ল্যান করতে পারে, আমাদের গোয়েন্দারা কেন এগুলো জানে না? তারা কোথায়? কেউ জানলো না, এতগুলা গোয়েন্দা বিভাগ এই দেশে, কেউ জানলো না। আমার একটা কথা বলার ইচ্ছা হয়, বারবার ইচ্ছা হয়, বলতে চাই আজকে। কাকে জানেন? জনাব ওয়াকার সাহেবকে। জনাব ওয়াকার সাহেব, ইতিহাসের অংশ হইতে পারতেন আপনি, হ্যাঁ, ইতিহাসের অংশ হইতে পারতেন। এখনো আপনি ইতিহাসের অংশ, কিন্তু ইতিহাস আপনাকে কিভাবে বিচার করবে? কোন পাতাতে লিখবে? কলঙ্কের পাতায় না বিজয়ের পাতায়? শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে আসছে নাকি 80 জন শুটার বানোয়ার দল প্রচার করবে, কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো, আদাবরের লীগের সন্ত্রাসী যে জেলে ছিল, তারা জামিন করাইছে বিএনপির নেতা। তারপরে কি হলো? ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহা মিথ্যা তথ্য ছড়ায় যে অপরাধীরা 12 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে। অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপে ইন্টারসেপ্ট করে পাইছে। চিন্তা করে, অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা। এছাড়া ঘাতক ফয়সালের বাবা মা আদালতে তাদের স্বীকারোক্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগারগাঁওয়ে তার বোনের বাসায় ছিল। অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায়, সেই সময় ওয়াকারের পথ বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে। চিন্তা করেন, তাদের সন্ধান করে লাভ নেই। মানে সারা দেশ যখন শোকাহত, মানুষ যখন শোক করছে, অসংখ্য মানুষের চোখের পানি ঝরেছে, তখন একদল উগ্র হাদির কথা বলে, হাদির যে দর্শন, সেই দর্শনকে তোয়াক্কা না করে বা সেটাকে পাত্তা না দিয়ে হাদির মৃত্যুকে পুঁজি করে এমন কাণ্ড ঘটানো হচ্ছে, যার সাথে হাদির তার যে রাজনৈতিক লক্ষ্য, তার যে বক্তব্য, কোনোটাই মেলে না। ইতিমধ্যে দেখেছেন যে হাদি প্রথম আলো সম্পর্কে মৃত্যুর কিছুদিন আগে বলেছে যে প্রথম আলোর সামনে কেন প্রতিবাদ সমাবেশ হচ্ছে। প্রত্যেকটা গণমাধ্যমে নিজস্ব পলিসি আছে, আপনারা প্রথম আলোর মতন 10টা প্রতিষ্ঠান করেন, করে আপনারা সেটা নিয়ে প্রচার করেন। তার মানে হচ্ছে প্রথম আলোর সামনে যে গত 1 বছরে নানা ভাবে সমাবেশের নামে কেউ হামলার চেষ্টা করেছে, সেটা প্রতিবাদ করেছে। কিন্তু দেখা গেল ওই হাদির কথা বলি ডেইলি স্টার ভাঙা হলো, প্রথম আলো ভাঙা হলো, পোড়ানো হলো, ছায়ানট পোড়ানো হলো, তারপর তাণ্ডব লীলা সারা দেশে ছড়িয়ে পড়লো। এই রাজনীতি কি হাদি করতো? এখন এই যে মহল বিশেষের তৎপরতা, সেই তৎপরতার ব্যাপারে সাংবাদিক জুলকারনাইন সাহেব একটা পোস্ট দিয়েছে। পোস্টটা উপেক্ষা করা যায় না এই কারণে যে জুলকারনাইন সাহেব যথেষ্ট রকম তথ্য অনুসন্ধান করে, অনেক গোপন হাড়ির খবর সে বের করে নিয়ে আসে। অতীতে নিয়েছে, নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনার সেই ঐতিহাসিক ডকুমেন্টারি আল জাজিরাতে প্রকাশ পেয়েছিল যে মানে জেনারেল আজিজের সাথে যে চক্র দুর্নীতিতে নিমজ্জিত ছিল, সেই ব্যাপারে জুলকারনাইন সাহেব জানাচ্ছেন আগামীকাল ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটা চক্র।
জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে, যার অংশ হিসেবে বিদেশি দূতাবাসে হামলা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার চেষ্টা করা হবে। এরই ধারাবাহিকতায় 31 ডিসেম্বর গুম কমিশনের মাধ্যমে আরো কিছু সামরিক কর্মকর্তার নাম ঘোষণা করে সার্বিক পরিস্থিতি আরো জটিল করে তোলার চেষ্টা করবে সেই একই চক্র। গুম এবং খুনের মতো নিন্দনীয় অপরাধের সাথে জড়িতদের যথাযথ বিচারের কোনো বিকল্প নেই, কিন্তু সেটা দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে করা উচিত। দর্শক, বুঝতে পারছেন যে নানা অজুহাত তোলা হবে, যেমন বলাই হচ্ছে যে ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও, তার মানে ভারতকে ইনভাইট করা হচ্ছে যে তোমরা আসো, তোমরা অ্যাটাক করো। অথচ আমাদের সেই ভারতকে রোখার মতন সেই সামরিক শক্তি কতটুকু সেটা সবাই জানে, কিন্তু বারবার উস্কানি দেওয়া হচ্ছে। এবং এই কারণে আজকে একটি খবর দেখলাম যে সীমান্ত এলাকায় ভারতের সেনাবাহিনী পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশ দূতাবাস হাইকমিশন থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতির উপর ভারত তীক্ষ্ণ নজর রাখছে। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হলো এই যে নির্বাচন যাতে না হতে পারে এবং তারেক রহমান আসার আগেই এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কেউ কেউ মনে করছে যে 5ই আগস্ট পট পরিবর্তনের সময় যেটা করা সম্ভব হয়নি, এখন হাদির মৃত্যুকে ঘিরে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এখনই একটা পরিবর্তন ঘটাতে হবে, বিপ্লবী সরকার গঠন করতে হবে, সবকিছু তছনছ করে ফেলতে হবে। এমন একটি 1971 সালের পর এই প্রথম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে একটা ঘটনা ঘটছে, বিরল ঘটনা। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে আছে জামাত ইসলামী এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দৃশ্যপটে নেই বিএনপি। দর্শক, 1971 সালে বাংলাদেশ ভৌগোলিকভাবে স্বাধীন হয়েছে, এবার বাংলাদেশ রাজনৈতিকভাবে স্বাধীন হতে যাচ্ছে। রাজনৈতিকভাবে স্বাধীনতার ঘোষণা হয়েছে মূলত 5 আগস্ট, আর বিজয়টা কাছাকাছি এসে গেছে। আর বিজয় অর্জনের শেষ ধাপে আমরা আছি। শেষ ধাপে কিছু করণীয় আছে। একটা হচ্ছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, যার মধ্য দিয়ে তাদের একটা বার্তা দেওয়া, শিক্ষা দেওয়া, এবং এরপর ন্যায্যতার ভিত্তিতে নতুনভাবে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক তৈরি করা। বাংলাদেশের রাজনীতিতে ভারতের কোনো গোপন ষড়যন্ত্র আর চলবে না। ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশের রাজনীতিতে চলবে না। এই বন্দোবস্ত হচ্ছে, যেটা 5 আগস্ট, 8 আগস্ট, 12 আগস্ট হয়নি, কিন্তু এবার 2025 সালের 16 ডিসেম্বরের পর হচ্ছে। অবশ্য স্টার্টিংটা মোদির পক্ষ থেকে, এবং হাসিনার পতনের স্টার্টিংটা হাসিনার পক্ষ থেকে হয়েছিল। যেমন হাসিনা বলেছিল রাজাকারের নাতিপুতি, এর মধ্য দিয়ে হাসিনার পতন ঘন্টা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবার মোদি আমাদের বিজয় দিবসে ওটাকে ইন্ডিয়ান বিজয় বলেছে, বাংলাদেশের নাম উল্লেখ করেনি। এমনকি ভারতের কংগ্রেসের নেতৃবৃন্দ রাহুল গান্ধী থেকে শুরু করে অন্যরা, তারাও সেম। শুধু মোদিরটা আপনারা দেখেছেন, কিন্তু রাহুল গান্ধীরটা আপনারা দেখেন নাই। রাহুল গান্ধীও সেম, তিনিও বাংলাদেশের নাম উচ্চারণ করেননি, ওটা ভারতের বিজয় হিসেবে দেখিয়েছে। এই বেপরোয়া আচরণ বাংলাদেশের রাজনীতি থেকে ইন্ডিয়ান হেজিমনি আউট করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে। এরপরে আপনারা দেখেছেন যে শরীফ ওসমান হাদির ঘটনা, মানুষ জেগে উঠেছে এবং ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে জনতার মিছিল, শরীফ ওসমান হাদির শাহাদাত, হাসনাত আব্দুল্লাহদের হুঙ্কার, এই সবগুলো পরিস্থিতি মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, রিপোর্ট 1971 সালের পর বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জে ভারত। মানে 71 সালের পর জিয়াউর রহমানের আমলেও এত ঝামেলায় করেনি ভারত, এবার যেটা ঝামেলায় করেছে। এর মানে ভারতের হেজিমনি বাংলাদেশে থাকছে না। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে কখনো না। লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় নেবার। এবার যে পরিস্থিতিতে পড়েছে ভারত, তাদের হেজিমনি বগলে নিয়ে পালাতে হবে, এই পরিস্থিতিতে 1971 সালের পর এই প্রথম করেছে, এবং সেটা প্রফেসর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় ঘটেছে। এবং দেখেন এখন ভারতের যে কথিত থ্রেট, এই থ্রেটগুলোর নেপথ্যে ভারত কি কনসিডার করছে? প্রফেসর ইউনূস, জামাত, বিএনপি কিন্তু নাই। তবে হ্যাঁ, জামাত কারো আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো প্রশ্ন তুলতে রাজি নয়। এক্ষেত্রে জামাত আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে পূর্ণ শ্রদ্ধা রাখে, কিন্তু তারপরও বাংলাদেশে যেমন 7 সিস্টার আলাদা করা, এগুলো প্রতীকী কথাবার্তা, এগুলো তাৎপর্য নেই। এগুলো একটা থ্রেট, বাস্তবে কেউ আলাদা করতে যাবে না এবং বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিবে না। ওটা জাস্ট তাদেরকে একটু টনক মারানোর জন্য বলা হয়েছে। সামগ্রিক পরিস্থিতিতে ভারত মনে করছে যে ইউনূসের কারণে, জামাতের কারণে আমরা থাকতে পারছি না। বাংলাদেশে যে আমরা দালাল তৈরি করেছিলাম, প্রথম আলো, ডেইলি স্টার, আরো যা, জামাতের কারণে আর ইউনূসের কারণে আজকে আমরা শেষ। এই জন্য দৃশ্যপটে কেন্দ্রবিন্দুতে জামাত এবং ইউনূস। বিএনপির কারণে আমাদের এই অসুবিধা হচ্ছে, এরকম কিছু মনে করছে না ভারত। আপনি ভারতের যত অ্যানালিস্ট আছে, স্ট্র্যাটেজিক এক্সপার্ট আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে, আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন, ইনক্লুডিং শ্রীরাধা দত্ত, আরো যারা আছে দিল্লি ভিত্তিক, কলকাতা ভিত্তিক, কেউ মনে করবে না যে বিএনপি ইজ আ থ্রেট টু ইন্ডিয়া। নোবডি উইল সে দ্যাট। তাহলে ইন্ডিয়ার জন্য সমস্যা কি? জামাত এবং ইউনূস। এটার একটা তাৎপর্য আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে
ভারত যাদেরকে শত্রু মনে করে তারাই ক্ষমতা আসবে। ভারত যাদেরকে দালাল হিসেবে নিয়োগ দিয়েছে তারা ক্ষমতা আসতে পারবে না। ভারত বাংলাদেশে কাউকে ক্ষমতা দিতে পারবে না। এটা হাসিনার আমলে পারত। এমনকি হাসিনার আমলে নির্দিষ্ট প্রার্থীকে জিতিয়ে আনতে পারতো ভারত। ভারতের প্রার্থী ছিল আলাদা, প্রার্থীরা গর্বের সাথে বলতেন অনেকে যে আমি ভারতের প্রার্থী। কিন্তু এবারকার যে বাস্তবতা, তাতে ভারতের বিরুদ্ধে যারা থাকবে তারাই জিতবে, আর ভারত যাদের পক্ষে থাকবে তারা পরাজিত হবে। এই জন্য এই 1971 সালের পর এই প্রথম যে ভারত একটা কৌশলগত চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। এই চ্যালেঞ্জ জামাতকে নির্বাচনে জিতিয়ে দিবে। আমাদের জন্য ভাগ্যের যে নির্বাচনের আগে একটা 16 ডিসেম্বর পেল, ডাকসুতে শিবিরে বিজয়ের পর রাকসু চাকসুতে শিবিরে বিজয়ের পর একটা 16 ডিসেম্বর পেল। নইলে আরো কিছু এক্সট্রা প্রোপাগান্ডা ফেস করতে হবে। যেমন দেখেন, বলা হয়েছিল যে ডাকসুতে শিবির জিতেছে, সেখানে কি বুদ্ধিজীবী দিবস পালিত হবে, সেখানে কি 16 ডিসেম্বর পালিত হবে, কি হবে? কিন্তু জাতি কি দেখেছে? সব হচ্ছে, বুদ্ধিজীবী দিবস হয়েছে, 16 ডিসেম্বর হয়েছে, সব হয়েছে, হবে, এবং কত সুন্দরভাবে হয়েছে। 16 ডিসেম্বরে ঢাকা ইউনিভার্সিটিতে যে কার্জন হলে যে ডেকোরেশন এবং 14 ডিসেম্বর উপলক্ষে যে নানান আয়োজন, এটা আগে এত সুন্দর আয়োজন হয়নি। এখন সমালোচকরাই বলছে যে আগে যা হয়েছে এখন তো তার চেয়ে ভালো। এবং জামাত, আমিরে জামাত 16 ডিসেম্বর উপলক্ষে যা দেখিয়ে দিয়েছেন যে বিজয় দিবসের দল মনে হয় একটাই, সেটা জামাত। বিজয় দিবসে জামাতের বিজয়, এটা প্রমাণিত হয়েছে। অর্থাৎ দর্শক, দর্শক এবার আসি আমরা ভারতীয় পার্লামেন্টারি কমিটির যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে 1971 সালের পর বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ ভারত। এবং জিয়াউর রহমান সময়ের সাথে কোনো সময় এত চ্যালেঞ্জে ভারত পড়েনি। 1971 সালের পর 71 সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের বর্তমান অবস্থা ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি। তারা বলছে, পরিস্থিতি বিশৃঙ্খল অরাজকতার দিকে ঝুঁকে পড়বে না, তবে ভারতকে এই পরিস্থিতি সতর্কতা অবলম্বন করতে হবে। ভারতের হেজেমনি থাকবে না, দালালদের দালালিত্ব বাদ দিয়ে দিতে হবে, দালালদের চাকরি থেকে বাদ দিয়ে দিতে হবে। কোনো দালাল বাংলাদেশে আর টিকতে পারবে না। ভারতের দালালি করে কেউ রাজনীতি করতে পারবে না। বিএনপির চাইতে করুণ পরিণতি হবে। দেখেন না বিএনপি ভারতের দালালি করতেছে, অলরেডি কি অবস্থা হয়েছে। এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বাধীন পার্লামেন্টারি কমিটি বাংলাদেশ ভারত ভবিষ্যৎ সম্পর্ক শিরোনামে এক প্রতিবেদনে সব কথা বলেছে। এই কমিটি দুই দেশের সম্পর্কের মধ্যে অস্থিরতার কারণ হিসেবে বাংলাদেশে ইসলামী মৌলবাদের উত্থান, চীন ও পাকিস্তানি প্রভাব বৃদ্ধি এবং শেখ হাসিনা আওয়ামী লীগের আধিপত্যের পতনের কথা উল্লেখ করেন। এবং এখনো ভারত বাংলাদেশের জনগণের পালস বুঝতে পারেনি। এখনো সেই চীন পাকিস্তান হাবিজাবি কথা বলছে, অথচ বাংলাদেশের জনগণ ভারতের আধিপত্যকে চায় না। তো এই জায়গায় যেহেতু ভারত এখনো উল্টো লাইনে আছে, জনগণের পালসের প্রতি সম্মান দেখাচ্ছে না, অতএব স্পষ্ট যে ভারতকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে। আমার পাশে, ঘরের পাশে যে মসজিদ রয়েছে, সেখানে শরীফ ওসমান হাদির জন্য দোয়া হচ্ছে। শাহবাগে যে পরিস্থিতি দেখে এসেছি, মানুষের মুখে মুখে দোয়া। আপনি আপনার অবস্থান থেকে দোয়া করুন, যেখানে আছেন তার জন্য একটু কয়েক সেকেন্ড আল্লাহর কাছে দোয়া করুন। বিএনপি এবং আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ নজরুল মুখোমুখি। দায় দরদ ছেড়ে তারা এখন দায় দেনাতে চলে গিয়েছে। কারণ বিএনপি, আসিফ নজরুল কিন্তু বিএনপি প্রেসক্রাইব উপদেষ্টা। এখন কথা হলো, আসিফ নজরুল বিএনপিকে ব্যবহার করে নাকি বিএনপি আসিফ নজরুলকে ব্যবহার করে? বিএনপির কি সেই ক্যাপাসিটি আছে যে আসিফ নজরুলকে ব্যবহার করবে, নাকি আসিফ নজরুলই বিএনপিকে ব্যবহার করছে? আপনি কোনটা বিশ্বাস করেন? আপনি যাই বিশ্বাস করেন না কেন, বাস্তবতা হলো বিএনপি আসিফ নজরুলকে ব্যবহার করছে। কারণ আসিফ নজরুলের সুতা তো এখানে না। আসিফ নজরুলের সুতা প্রথম আলো হয়ে ইন্ডিয়ান এম্বাসি ফেলানিপট্টি হয়ে দিল্লি। সেখান থেকে নির্দেশ আসে আসিফ নজরুল কিভাবে করবে, কাজ করবে, কিভাবে কাকে ডিল করবে। এই যে শরীফ ওসমান হাদির উপরে গুলি হলো, তাকে হত্যা করা হলো, সারা দেশ যে উথাল পাতাল ঢেউ বয়ে যাচ্ছে, দোয়ার ঢেউ, ক্ষোভের ঢেউ, দ্রোহের ঢেউ, হৃদয়ের আগুনের ঢেউ। সেই আগুনে বিদ্রোহীরা উত্তাল হয়ে উঠেছে, জ্বলে পুড়ে যাচ্ছে দালালেরা। এখন কথা হলো, সারা দেশ এখন আসিফ নজরুলকে প্রতিবাদে খাবলে ধরেছে। কিছুক্ষণ পরে হয় ঘন্টা 24-25 বা 48 ঘন্টা হোক, 2-1 দিন পরে হোক, আসিফ নজরুলকে কিন্তু ঘাট ধরে নামাই দিতে পারে এবং রাস্তার উপরে জুতা পেটাও করতে পারে, বলা যায় না। এই তালিকায় জাহাঙ্গীরও থাকতে পারে, আরও অস্ত্রধারীরাও থাকতে পারে। কারণটা কি? কারণ হলো, দেখেন, সেই খুনি, অস্ত্র এবং চাঁদাবাজির মামলায় হাতে নাতে ধরা এই সকল আসামির কিন্তু জামিন হয় না। কারণ
এটা আমি জানি, প্রত্যক্ষদর্শী, আমি নিজেই কিন্তু জেলে গেছি। কেন জেলে গেছি জানেন? আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে যখন অ্যারেস্ট করে সেই দিনই আমি জেলে গেছি। সেই দিন এমন ছিল, মাহমুদুর রহমানের জন্য যারা চ্যালেঞ্জ করেছে তাদেরকে যখন অ্যারেস্ট করেছে তাদেরকে কেউ সুপারিশ করতে পারবে না, কারণ ইস্যুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ডিল করেছেন। ঠিক আছে, তো আমাকে অ্যারেস্ট করার পর আলোচনা হচ্ছে কি অস্ত্র মামলা দিবে না কি দিবে, অথচ আমি ছিলাম শহীদ মিনারে। ঠিক আছে, মিথ্যা অস্ত্র মামলা, বুঝেন, তাও কঠিন ছিল জামিন পাওয়া, কিন্তু ওকে হাতে নাতে ধরছে সিসি ক্যামেরা, টিভি, ভিডিও সহ। এখন অ্যারেস্ট করার পর সে জামিন পেল মাত্র 3 মাসের মাথায়। আবার এই জামিন করাইছে কে? বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। এই আইনের এটা সুপারিশ করছে কে? আসিফ নজরুল। সুপারিশ ছাড়া এই মামলাতে জামিন হয় না, 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 প্রশ্নই আসে না। তারপর এটার সাথে যুক্ত যে ম্যাজিস্ট্রেট হিন্দু, সব একই চালে আটকা। ওয়াকার কিন্তু চুপ, খেলা লাগাই দিয়া ছাইরে আছে। আর ইন্ডিয়ান এম্বাসি দূর দূর বুকে দেখতেছে কখন সফল হয়, কারণ বাংলাদেশে তাদের 1 নম্বর শত্রু ছিল হাদি। ওয়াকারের 1 নম্বর অপছন্দের লোক ছিল হাদি। হাদিকে বাগে আনতে পারে নাই, হাসনাত আব্দুল্লাহদেরকে বাগে আনতে পারে নাই। এখন আসিফ নজরুলের দিকে যখন পুরো তীর গেছে, কায়সার কামাল, আসিফ নজরুল, ভারত, শুক্রি, তো এই যে আসিফ নজরুল এখন দোষ সারানোর জন্য দোষ দিয়ে দিয়েছে কাকে? কায়সার কামালকে, বিএমপিকে। এখন বিএনপি আর আসিফ নজরুল মুখোমুখি। কিন্তু অস্ত্রধারীর কথা সবাই বলে, কায়সার কামালের কথা কিছু কিছু লোক বলে, আসিফ নজরুলের কথা অনেকেই বলে, কিন্তু কচু ক্ষেতের কথা কেউ বলে না। এদিকে জুলকারনাইন সায়ের, আচ্ছা একটা কথা এখানে আপনাদেরকে শেয়ার করি। জুলকারনাইন সায়ের স্বামী জুসা খাসা, জুসা খাসা, বুঝতে পারছেন? বুঝলেন নাই? এই জুসা খাসা, জুলকারনাইন, জুতে জুলকারনাইন, সাথে সায়ের, খাতে খান, সাথে স্বামী। জুলকারনাইন সায়ের খান স্বামী, জুসা খাসা। সংক্ষেপে বিকৃত করার জন্য বলি না, কিন্তু মানে সংক্ষিপ্ত করার জন্য বলছি। এদিকে জুসা খাসা তথ্য দেয়, আমাদেরকে তথ্য দিতেছে, জনগণকে তথ্য দিতেছে, বিভ্রান্ত করতেছে। ওইদিকে প্রথম আলো লিখতেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র লেখে না, লেখে হাদির পরিচয়, সে মাদ্রাসায় পড়তো, সে উগ্র আক্রমণাত্মক কথা বলতো, 32 নম্বরে হামলা সমর্থন দিয়েছে, এই হলো হাদির পরিচয়, প্রথম আলো। এদিকে জুসা খাসা বলতেছে হাদির খুনি পালাই গেছে ভারতে, পথ তৈরি করতেছে, পুলিশ যেন আর ওইদিকে হাত না বাড়ায়। আবার বলতেছে 4টা গুলি করার কথা ছিল, সব জানে সে, কোন দিক দিয়ে গেছে সব জানে, কিন্তু ধরতে পারে না। তার মানে এটার পেছনে আব্বাস প্রতিদ্বন্দ্বী না প্রতিযোগী, কায়সার কামাল, জুসা খাসা। এখন আসিফ নজরুল দায় সামাই দিয়েছে কায়সার কামালের দিকে। হাসি বুকের ভিতরে যে কেমন লাগতেছে, এদেরকে যে মুখোশ খুলে দিয়ে গেছে হাদি। নির্বাচনের আগে কত লোকের যে মুখোশ খুলবে ভাই, নির্বাচনের আর কয়দিন আছে? 2 মাস কিন্তু নাই। এর মধ্যে ধরেন 50 দিন আছে, এর মধ্যে বহু মানুষ ল্যাংটা হয়ে যাবে। এই 50 দিনে 50 বছরের পট পরিবর্তন হয়ে যেতে পারে এই বাংলাদেশে, যেদিকে আগাচ্ছে। শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহ কে আল্লাহ এই পৃথিবীর চাইতে যেন সম্মানিত করে রাখে, তার পরিবারকে যেন আল্লাহ হেফাজত করে। আমরা যদি কোনোভাবে সামান্যতম তার পরিবারের উপকারে আসতে পারি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হাদি আমাদের সবার, আমাদের ভাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহা মিথ্যা তথ্য ছড়ায় যে অপরাধীরা 12 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে, অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপে ইন্টারসেপ্ট করে পাইছে। চিন্তা করে, অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা।
এছাড়া ঘাতক ফয়সালের বাবা মা আদালতে তাদের স্বীকারোক্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগারগাঁওয়ে তার বোনের বাসায় ছিল। অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায়, সেই সময় ওয়াকারের পথ ভালো গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে। চিন্তা করে, তাদের সন্ধান করে লাভ নাই। মানে বুঝিছেন? যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বোনের বাসায় তারা দেখা করে ফয়সালের সাথে। সেখানে আসামি শুটার ফয়সাল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগারগাঁও থেকে মিরপুরে যায়। পরে শাহজাহানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যায়। শুটার ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয়। পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় আসে এবং তারা জুরাইন থেকে 2টা মোবাইল সিম কিনে ব্যবহার করে। বাবা আমার বক্তব্য যেটা পত্রিকায় প্রকাশ হয়েছে, আমি বাইরে করছি না, সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোনো তথ্য নাই। ওয়াকারের পথ ভালো প্রথম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না এবং নিরুৎসাহিত করেছে না যে চলেই গেছে, তো এখন আর খুঁজে লাভ কি? ওয়াকারের পথ ভালো অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে। এরকম আজগুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে। তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল সাইরের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন। আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি, জুলকারনাইন শাহের 100% ভুয়া তথ্য দিয়েছে। সে দাবি করছে অপরাধীরা অন্যের মোবাইলে সেলফি পাঠাইছে আর সেটা গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট করে এই ছবি পাইছে। 2026-এ এসেও এই কথা বিশ্বাস করার মতো নয়। পথ বালককে বলছিল এসে ডিবেট করতে, করে নাই। এই 3টা ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে ওয়াকারের পথ বালক আর ডিজিএফআই প্রথম থেকে হাদির ঘটনা নিয়ে আসল অপরাধীকে আড়াল এবং রক্ষা করার জন্য একের পর এক মিস ইনফরমেশন আর স্মোক স্ক্রিন ছড়াই গেছে। এই ইন্ডিয়ার দালাল পথ বালক বাংলাদেশের জনগণের 1 নাম্বার শত্রু, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। তবে একটা কথা সবাইকে একটু বলি, একটু শোনেন। শহীদ ওসমান হাদির মরদেহ এখনো দেশে এসে পৌঁছায়নি। স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের হৃদয়ে ভারাক্রান্ত, আবেগে বিক্ষুব্ধ। এই মুহূর্তে আমাদের সবচেয়ে আগে যেটা দরকার তা হলো সর্বোচ্চ সংযম এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা, যেন একজন জুলাই যোদ্ধার বিরোচিত আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানায়, তার জানাজা এবং দাফন শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে সম্পন্ন করা যায়। এমন সংবেদনশীল সময় পরিস্থিতিকে আরো নাজুক করে তুললে এটা হবে একেবারে বেপরোয়া এবং আত্মঘাতী, যার পরিণতি হবে গভীরভাবে ক্ষতিকর। এর তাৎক্ষণিক ফলাফল অনুমান করা কঠিন না, কিন্তু তা হবে ধ্বংসাত্মক। দীর্ঘদিনের ক্ষোভ থেকে ফ্যাসিস্ট বয়ান উৎপাদনকারী দেশের 2টা পত্রিকা জনতার হামলা ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে এবং আগুনে কিন্তু একটা পত্রিকার সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে উঠছিল। পরিস্থিতির যেন আর অবনতি না হয়, মেহেরবানি করে সতর্ক থাকবে। আমাদের তো সব কাজের দোষ। বিদেশি গণমাধ্যম চাইবে, ইন্ডিয়া চাইবে হাদির শহীদ মৃত্যুকে শিরোনাম না বানায় অগ্নিসংযোগ ভাঙচুরের দৃশ্যকে শিরোনাম বানাইতে। এটা ঘটলে আড়ালে পড়ে যাবে আসল এবং জরুরি সত্য, হাদির শাহাদাত, তার আদর্শ এবং যে শক্তির বিরুদ্ধে লড়াই করতে যায় তাকে প্রাণ দিতে হয়েছে। আরো দুঃখজনক হইল, গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে হাদিকে ঘিরে যে বিপুল ভালোবাসা, দীপ্ত আবেগ এবং নৈতিক সংহতির জোয়ার সৃষ্টি হয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কোনোভাবেই হাদির আত্মত্যাগকে এইভাবে নষ্ট হতে দিতে পারি না। আমাদের শত্রুরা চায় বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে আধিপত্য এবং দমন নীতির বিরুদ্ধে দাঁড়াইতে না পারে, ইনসাফের পক্ষে দাঁড়াইতে না পারে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে দাঁড়াইতে না পারে। জুলাই যেন কলঙ্কিত হয়, মানুষ যেন ক্লান্ত এবং বিভ্রান্ত হয়ে আবার তাদেরকেই স্বাগত জানাইতে শুরু করে যারা পতিত শক্তির পুনর্বাসনে সহায়তা করবে এবং পুরনো মডেলের কবজায় দেশকে আটকায় রাখবে। এই সংকটময় মুহূর্তে আমাদের প্রয়োজন শৃঙ্খলা, ধৈর্য এবং রাজনৈতিক স্পষ্টতা। খুব সহজে উস্কানি দিয়া সংঘাত সৃষ্টি করা যায়। আফগান পাকিস্তান সীমান্তেই দেখেন না, অনেক ক্ষেত্রে না বুঝে তরুণরা সে আগুনে ঝাঁপায় পড়ে, প্রাণ হারায়। আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না কারা এই সুযোগ নিতে চায়, কারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় বিপন্ন করতে চায়। অতএব উত্তেজিত এবং ক্ষুব্ধ জনতাকে থামাইতে হবে, দৃঢ়ভাবে, শান্তভাবে, ধৈর্যের সাথে এবং অবিলম্বে। হাদির লড়াইকে রক্ষা করার জন্য, নতুন বাংলাদেশকে রক্ষা করার জন্য, বিপ্লবকে রক্ষা করার জন্য এবং যে ইনসাফ, মর্যাদা এবং আদর্শে অবিচল থাকার কারণে হাদিকে জীবন দিতে হয়েছে, সে সুমহান লক্ষ্যের স্বার্থে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে। আমরা সেটা করবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, শহীদ হাদি অমর হোক। আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। দর্শক, পরিস্থিতি এখন এমনই নাজুক যে আগামীকাল ওসমান হাদির জানাজাকে ঘিরেও শঙ্কা রয়েছে নানা রকম। কি হতে পারে? প্রচুর মানুষ জড়ো হবে ঢাকায়, তারপর আবারও কি গোলযোগের সূত্রপাত হবে? দর্শক, আমরা এই বিষয়ে একটা ছোট্ট বিশ্লেষণ করি। ওসমান হাদির মৃত্যুকে ঘিরে সারা দেশ যখন শোকাহত, মানুষ যখন শোক করছে, অসংখ্য মানুষের চোখের পানি ঝরেছে, তখন একদল উগ্র হাদির কথা বলে, হাদির যে দর্শন, সেই দর্শনকে তোয়াক্কা না করে বা সেটাকে পাত্তা না দিয়ে হাদির মৃত্যুকে পুঁজি করে এমন কাণ্ড ঘটানো হচ্ছে যার সাথে হাদির, তার যে রাজনৈতিক লক্ষ্য, তার যে বক্তব্য, কোনোটাই মেলে না। ইতিমধ্যে দেখেছেন যে হাদি প্রথম আলো সম্পর্কেই মৃত্যুর কিছুদিন আগে বলেছে যে প্রথম আলোর সামনে কেন প্রতিবাদ সমাবেশ হচ্ছে। প্রত্যেকটা গণমাধ্যমে নিজস্ব পলিসি আছে, আপনারা প্রথম আলোর মতন 10টা প্রতিষ্ঠান করেন, করে আপনারা সেটা নিয়ে প্রচার করেন। তার মানে হচ্ছে প্রথম আলোর সামনে যে গত 1 বছরে নানাভাবে সমাবেশের নামে কেউ হামলার চেষ্টা করেছে, সেটা প্রতিবাদ করেছে। কিন্তু দেখা গেল ওই হাদির কথা বলেই ডেইলি স্টার ভাঙা হলো, প্রথম আলো ভাঙা হলো, পোড়ানো হলো, ছায়ানট পোড়ানো হলো, তারপর তাণ্ডব লীলা সারা দেশে ছড়িয়ে পড়লো। এই রাজনীতি কি হাদি করতো? এখন
এই যে মহল বিশেষের তৎপরতা, সেই তৎপরতার ব্যাপারে সাংবাদিক জুলকারনাইন সায়ের একটা পোস্ট দিয়েছে। পোস্টটা উপেক্ষা করা যায় না এই কারণে যে জুলকারনাইন সায়ের যথেষ্ট রকম তথ্য অনুসন্ধান করে, অনেক গোপন হাড়ির খবর সে বের করে নিয়ে আসে। অতীতে নিয়েছে, নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনার সেই ঐতিহাসিক ডকুমেন্টারি আল জাজিরাতে প্রকাশ হয়েছিল যে মানে জেনারেল আজিজের সাথে যেই চক্র দুর্নীতিতে নিমজ্জিত ছিল সেই ব্যাপারে। জুলকারনাইন সায়ের জানাচ্ছেন, আগামীকাল ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটা চক্র। জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে, যার অংশ হিসেবে বিদেশি দূতাবাসে হামলা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার চেষ্টা করা হবে। এরই ধারাবাহিকতায় 31 ডিসেম্বর গুম কমিশনের মাধ্যমে আরো কিছু সামরিক কর্মকর্তার নাম ঘোষণা করে সার্বিক পরিস্থিতি আরো জটিল করে তোলার চেষ্টা করবে সেই একই চক্র। গুম এবং খুনের মতো নিন্দনীয় অপরাধের সাথে জড়িতদের যথাযথ বিচারের কোনো বিকল্প নেই, কিন্তু সেটা দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে করা উচিত। দর্শক, বুঝতে পারছেন যে নানা অজুহাত তোলা হবে, যেমন বলাই হচ্ছে যে ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও, তার মানে ভারতকে ইনভাইট করা হচ্ছে যে তোমরা আসো, তোমরা অ্যাটাক করো। অথচ আমাদের সেই ভারতকে রোখার মতন সেই সামরিক শক্তি কতটুকু সেটা সবাই জানে, কিন্তু বারবার উস্কানি দেওয়া হচ্ছে। এবং এই কারণে আজকে একটি খবর দেখলাম যে সীমান্ত এলাকায় ভারতের সেনাবাহিনী পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশ দূতাবাস হাইকমিশন থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতির উপর ভারত তীক্ষ্ণ নজর রাখছে। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এই যে নির্বাচন যাতে না হতে পারে এবং তারেক রহমান আসার আগেই এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কেউ কেউ মনে করছে যে 5ই আগস্ট পট পরিবর্তনের সময় যেটা করা সম্ভব হয়নি, এখন হাদির মৃত্যুকে ঘিরে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এখনই একটা পরিবর্তন ঘটাতে হবে, বিপ্লবী সরকার গঠন করতে হবে, সবকিছু তছনছ করে ফেলতে হবে। এমন একটি উগ্রপন্থার একটি পরিস্থিতি যেটা জুলকারনাইন সায়ের তার পোস্টে উল্লেখ করেছেন। দর্শক, যে আমাকে গুলি করা হবে, আমাকে মেরে ফেলুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে যারা মারবে তাদের বিচারটা যেন হয়, আর তাদের বিচার হলেই বারবার হাদিরা এই পৃথিবীতে আসবে। হ্যাঁ, বিচার হইতে হবে। আমাদের সরকারও বলছে, ডক্টর ইনুস স্যার উনি বলছেন যে এর বিচার হবে, সবাইকে আইনের আওতায় আনবে। এগুলা কথার কথা, কিভাবে আইনের আওতায় আনবেন? যে খুনি সে তো চলে গেছে, পার্শ্ববর্তী দেশে তো চলে গেল সে। দেখেন, এই খুনিকে জেল থেকে বের করা হয়েছে, এ কিন্তু জেলখানায় আটকা ছিল একটা অস্ত্র মামলায় এবং 17 লাখ টাকা হাইজ্যাক করছে বা কোথাও লুটপাট করতে গেছিল, সেই মামলায় সে জেলে ছিল। এই জেলখানার ভিতরেই তার সাথে কেউ কথা বলছে বাইরে থেকে, হ্যাঁ, যে তোমাকে আমরা বের করতে পারি, তুমি এই কাজটা করতে হবে। কি কাজ? হাদিকে মারতে হবে। জেলখানায় এই কন্ট্যাক্ট হয়েছে ভাই, নাহলে এই ধরনের ক্রিমিনাল মাত্র সদ্য ধরা খাইলো আর্মস নিয়া 17 লাখ টাকা নিয়া, তাকে কেন আবার 2-3 মাসের মধ্যে জামিন দিয়ে দিল? কোন উকিল এই জামিন করাইলো? কোন বিচারক এই জামিন দিল? তারা কি দায়ী না? নিশ্চয়ই তারাও দায়ী, কারণ এই ধরনের একজন আসামিকে আপনি কেন জামিন দিবেন? আর এই জামিনটা করানো হয়েছে ভাই ওই কিলিং এর জন্যই, তাকে না ওই জেলখানার থেকেই কন্ট্যাক্ট করছে। আপনারা সিনেমাতে দেখেন না, ওই সিনেমারই গল্প, তাকে বাইর কইরা জেল থেকে মুক্ত কইরা হাদির সাথে মিক্স কইরা দিছে। হাদির সঙ্গেই সে ঘোরাফেরা করছে ভাই কয়েক সপ্তাহ, হাদির সঙ্গেই ছিল, সবকিছু লক্ষ্য করতেছিল। ঠিক যেদিন তফসিল ঘোষণা হইলো, ঠিক তার পরের দিনই এই কাজটা করলো। তার মানে তার উদ্দেশ্যটা কি? 2 দিন আগেও তো করতে পারতো। তার মানে নির্বাচনের বুকে গুলি করা। এই গুলি ভাই হাদির মাথায় না ভাই, এই গুলি করছে বাংলাদেশের বুকে, এই গুলি করছে ডক্টর ইনুস স্যারের বুকে, এই গুলি করছে ভাই এই যে আমাদের আইনমন্ত্রী আছে না, এই আইনমন্ত্রীর বুকে আসিফ নজরুল সাহেব। উনি আইসা এখন বলতেছে, না আমি তো জানতাম না। আপনি কেন জানবেন না? আপনি একজন আইনমন্ত্রী, আইন নিয়ে সমালোচনা করতেন সারা জীবন, আইনের টিচার হইয়া আপনি কেন জানবেন না? ভাই এরকমও শোনা গেছে, এই যে চিফ প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম একটা কথা বলতেছিল, একটা বেঞ্চ থেকে, হাইকোর্টের একটা বেঞ্চ থেকে 4 ঘন্টায় 800 আসামি খালাস হয়ে গেছে, 800 আসামিকে জামিন দেওয়া হয়েছে। চিন্তা করছেন 4 ঘন্টায় মানে কি হারে বিজনেস চলতেছে, ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে, একদম লমরমা ব্যবসা বাণিজ্য গত 15-16 মাসে কইরা গেল ভাই, কালো কোট পইরা। ওনারা দেখেন, ওনাদের বিবেকও লাগলো না যে একজন খুনি আসামিকে কেন আমি ছেড়ে দিচ্ছি দেশের এই অবস্থায়। আচ্ছা ছেড়ে দিতে পারে, ওর সাথে কন্ট্যাক্ট কইরা হাদিকে মারার প্ল্যান করতে পারে, আমাদের গোয়েন্দারা কেন এগুলো জানে না? তারা কোথায়? কেউ জানলো না। এতগুলা গোয়েন্দা বিভাগ এই দেশে, কেউ জানলো না। আমার একটা কথা বলার ইচ্ছা হয়, বারবার ইচ্ছা হয়, বলতে চাই আজকে। কাকে জানেন? জনাব ওয়াকার সাহেবকে। জনাব ওয়াকার সাহেব, ইতিহাসের অংশ হইতে পারতেন আপনি, হ্যাঁ ইতিহাসের অংশ হইতে পারতেন, এখনো আপনি ইতিহাসের অংশ, কিন্তু ইতিহাস আপনাকে কিভাবে বিচার করবে? কোন পাতাতে লিখবে? কলঙ্কের পাতায় না বিজয়ের পাতায়? কোন পাতায় আপনার নাম লেখা হবে? একবার চিন্তা করেন। আপনি যে নেক্সট জেনারেশন আপনার যে আসবে, তাদের কাছে তো অন্তত বলতে পারবেন যে আমি ডক্টর ইনুস স্যারের সাথে, ডক্টর ইনুস স্যারের সরকারের আমলে কিছুদিন আমি সেনা প্রধান ছিলাম, সেই ব্যাপারটা তো আপনি বলতে পারতেন অহংকার নিয়ে, কিন্তু সেই জায়গাটা কি তৈরি করতে পারছেন? নিশ্চয়ই পারেন নাই। কত আশা ভরসা আপনার উপরে, আপনি কেন পারতেছেন না? দেখেন ভাই ব্রাদার,
15-16 বছর একজন স্বৈরার শাসক এই দেশে ছিল, তাও কি কথা বলতে দিত না? কাদের দ্বারা এটা পরিচালনা করত? এই সেনাবাহিনী বলেন, এই যে আমাদের বিডিআর বলেন, আমাদের এই যে র্যাব বলেন, আমাদের এই যে পুলিশ ভাইরা বলেন, এদের দিয়েই তো এসব শাসন করতো, দাবায় রাখতো, ভয় ঢুকাইতো, তাই না? এরা ভাই এমন এক্সপার্ট ছিল, কে কোথা থেকে একটা জয় বাংলার বিরুদ্ধে বা বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিলে ওই গভীর জঙ্গল থেকে খুঁজা বাই করে নিয়ে আসতো। কে ভাই ওই পদ্মা সেতুর বল্টু নিয়ে একটা স্ট্যাটাস দিছে যে বল্টুটা খোলা কেন? ওই বল্টুটা খোলা পাইছে, ও দেখাইছে, ওর জন্য ভাই ও পালায় গেছিল, ওই বরিশাল থেকে পালায় অন্য একটা জেলায় চলে গেছিল, ওইখান থেকে 24 ঘন্টার মধ্যে বাই করে নিয়ে চলে আসলো। আপনারাই তো তারা। তাহলে আপনারা 16-17 বছর একজন স্বৈরা শাসককে এইভাবে সাপোর্ট দিয়া পুরো দেশকে দাবায় রাখছিলেন, কিন্তু আপনারা কেন